দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি অর্থনীতির গতি প্রকৃতি, আলোচনা করি এই খাতের দুঃশাসন সুশাসন এবং একই সাথে জবাবদিহিতার বিষয়গুলো। দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় যে ব্যবসা এবং বিনিয়োগ পরিস্থিতি এখন কেমন আছে। আমাদের সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন রিজওয়ান রহমান, তিনি সাবেক সভাপতি ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের, এবং একই সাথে আমার সাথে আছেন হলো ডক্টর মাসরুর রিয়াজ, তিনি চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ। আমরা শুরু করব আপনাদের সাথে আলোচনা, কিন্তু তার আগে একটা ছোট রিপোর্ট আছে বিটিভির করা, আমরা সেই রিপোর্টটা একটু দেখে নিই। স্বজনতোষী বিভিন্ন পদক্ষেপ ও গোষ্ঠীর স্বার্থে সিদ্ধান্ত নিতে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, যার সুবিধা পায় গুটি কয়েক ব্যবসায়ী ও ক্ষমতাসীনদের আত্মীয় পরিজন। ফলে অনেকটাই বিকল হয়ে পড়েছিল পুরো অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা কিংবা পুঁজিবাজার, দু জায়গাতেই ছিল লুটপাটের মহা উৎসব। সেই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে অর্থনীতি আর আর্থিক খাতের পুনর্গঠনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। তাদের মতে গত কয়েক বছরের অর্থনীতির গতিধারা বিশ্লেষণ করে অর্থনীতির সংকট ও চ্যালেঞ্জ নির্ধারণ করা জরুরি। ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিংয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও বলেন অর্থনীতিবিদগণ। দীর্ঘদিন আমরা বলছি যে সিন্ডিকেট ভাঙতে হবে। আমাদের এই যে রাস্তায় আসার পথে ঢাকার বাইরে থেকে বলেন বা শহরের বাইরে থেকে যেই আমাদের শাকসবজি থেকে শুরু করে যেই দ্রব্যগুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো শহরে আসে, আমরা দেখি যে প্রচুর চাঁদাবাজি হয়। সুতরাং চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমাদের যে মধ্যস্বত্বভোগীরা আছেন, এই মধ্যস্বত্বভোগী যারা আছেন, যারা চাঁদাবাজির সাথে জড়িত, এদেরকে চিহ্নিত করতে হবে এবং এটা বন্ধ করতে হবে। আসলে সুশাসনের কোনো বিকল্প নাই। তা আমাদেরকে এই সময় আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সিন্ডিকেট ভাঙা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, বাজার মনিটর করা, এগুলোর উপরে আসলে জোর দিতে হবে। অতীত থেকে আমরা শিখছি না, এবং এটা শিখছি না মানে হলো বিচারহীনতা আমাদেরকে কিন্তু পিছিয়ে দিচ্ছে। তো যখন যদি আমরা সেটাকে সঠিকভাবে তদন্তের যে রিপোর্ট আছে সে অনুযায়ী যদি আমরা পদক্ষেপ নিতাম, তাহলে এটা দ্বিতীয়বার ঘটতো না। তো এখন যদি আমরা সেই আবারও না পদক্ষেপ নিতে পারি, তাহলে এটা আবার ঘটবে। তো সুতরাং এই বিচারহীনতার যেই আমাদের একটা কালচার তৈরি হয়েছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। যারা দোষী আছেন তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং যেগুলো চিহ্নিত যারা আছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি ও দুর্বল নীতির কারণে বারবারই মুখ থুবড়ে পড়া অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পুঁজিবাজারের দিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন বিশ্লেষকগণ। অতীতে যেগুলো ব্যত্যয় হয়েছে এবং সেগুলো যাতে ভবিষ্যতে রিপিট হতে না পারে সেদিক থেকে জবাবদিহিতা নিশ্চিত করা, সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা, সেখানে কোনো যদি আইন কানুনের শৈথিল্য থাকে, দুর্বলতা থাকে, সেগুলো তারা আশা করি দেখবেন। ইতিবাচক যে এত কিছুর পরেও আমাদের এক্সপোর্টটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আমাদের যারা উদ্যোক্তা আছেন সেই উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া, তাদের যাতে কাঁচামাল আমদানি থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত কোনো ধরনের তাদের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সেটা একটা দেখতে হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে টাকাটা আমরা রপ্তানি করে দেশে আসার কথা, সেটা যাতে পুরোটা আসে। খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তবে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য এবং বহির্বিশ্বের সঙ্গে আমদানি রপ্তানি যেন কোনো ক্রমে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখার কথা বলেন তারা। ব্যবসা ও রাজনীতি যেন একে অন্যের কোনো অনৈতিক সুবিধার ভাগ না পায়, সেদিকেও মনিটরিং জোরদারের কথা বলেন বিশ্লেষকগণ। আমরা ফেরত আসলাম আলোচনার রিপোর্টটা দেখে। ডক্টর মাসরুর রিয়াজ, যেটা বড় আমাদের একটা দীর্ঘদিনের চিন্তার জায়গা ছিল, সেটা হলো যে আমাদের বিনিয়োগ পরিস্থিতি। আমরা গত প্রায় 10 বছর ধরেই বিনিয়োগ, যেটা আমরা মোট দেশজ আয় বলি, জিডিপির অংশ হিসেবে একই জায়গায় আছে, 22-23% ভিতরে এটা থাকে ব্যক্তি খাতের বিনিয়োগটা। বিভিন্ন সময় তো অনেক গবেষণা হয়েছে, অনেক ধরনের আলোচনা হয়েছে, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি অতটা হয় নাই। তো মূল বাধাগুলো আপনারা যেটা দেখেন গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে, সেটা একটু যদি সংক্ষেপে বলেন, কারণ আপনি নিজেও একটা ইন্ডেক্স করেন, যেটাকে আমরা মানে বিজনেস ইন্ডেক্সের জন্য, পরিস্থিতি বোঝার জন্য। সেখানে কি নতুন ফাইন্ডিংস আপনারা পেয়েছিলেন? বাংলাদেশ এই 5ই অগস্টের যে পট পরিবর্তন এবং 1000-এরও বেশি
ছাত্র এবং জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে যে সুযোগ এসছে নতুন করে বানানোর, তার মধ্যে অর্থনীতি, কর্মসংস্থান, এই দুটা বোধহয় সেই সুযোগের একটা মানে বড় অংশ। এবং এই অর্থনীতি এবং কর্মসংস্থান আমাদেরকে মনে রাখতে হবে, এই কর্মসংস্থানকে কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল। সেই কর্মসংস্থানে কোটা এবং সেটার জন্য যে বৈষম্য এবং তার জন্য যে সাধারণ মানুষ বা আমাদের তরুণ সমাজ যে বৈষম্যের শিকার হতো, সেটার বিরুদ্ধেই কিন্তু এটা শুরু হয়েছিল। এই কর্মসংস্থান যেটা আগামী দিনে বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ, কেননা 22 লক্ষ তরুণ তরুণী আমাদের শ্রমবাজারে প্রতি বছর আসে এবং এদের জন্য আমরা যথেষ্ট গেইনফুল এমপ্লয়মেন্ট যেটা আমরা বলি বা কোয়ালিটি এমপ্লয়মেন্ট আসলে আমরা তৈরি করতে পারছিলাম না। এটার মূল কারণ হলো আপনি যেটা বললেন, আমাদের যে বিনিয়োগ প্রয়োজন, আমাদের অর্থনীতির সাইজ, আমাদের গ্রোথ পারফরমেন্স অনুযায়ী এবং আমাদের ডেভেলপমেন্ট অ্যাসপিরেশন মিট করতে, সেই অনুযায়ী আমরা বিনিয়োগ আমাদের ছিল না। এবং সেই বিনিয়োগ না থাকায়, যেই বিনিয়োগের মাধ্যমেই কিন্তু মূল কর্মসংস্থান সৃষ্টি হয়। কারণ এটা পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টের জন্য প্রযোজ্য, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য একইভাবে প্রযোজ্য। কিন্তু অবভিয়াসলি পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাংলাদেশের টোটাল ইনভেস্টমেন্টের 20% আশেপাশে। আর পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টটা থেকে যে এমপ্লয়মেন্ট হয় সেটা তো সাস্টেইনেবল না, খুব বেশি এটা হওয়ার কথা না। মূলত হওয়ার কথা যে সরকার বিনিয়োগ করবে যেন ব্যক্তি খাত বিনিয়োগ করার ক্ষেত্রে আর সুবিধাগুলো পায়। সরকারি বিনিয়োগগুলো সেই জায়গায় আসবে ব্যক্তি খাতের বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বা এটাকে ফ্যাসিলিটেট করার জন্য। এবং সেটা করতে গিয়ে সরকারি প্রকল্পের কারণে কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়, এগুলো সবই শর্ট টার্ম। সুতরাং সেটা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট প্রাইভেট ইনভেস্টমেন্ট লেড এমপ্লয়মেন্ট। এখন এই প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি না আসে, যদি ভালো না করে, তাহলে এই যে আন্দোলনের একটা ছিল আমাদের গণতন্ত্র, মানবাধিকার, আরেকটা ছিল আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, যেখানে কর্মসংস্থান সবার জন্য সুযোগ, সেটা কিন্তু আমরা এই থার্ড এরিয়াটাতে আমরা মূল বাধা দুটা জায়গায়। একটা লেয়ার হলো খুব স্পেসিফিক পলিসি বা রেগুলেটরি কনস্ট্রেইন, কিন্তু সেটাতে যাওয়ার আগে আরেকটু উপরের লেভেলে আরেকটা বাধা আছে। সেটা হলো আমাদের কৌশলের মধ্যেই বাধা আছে, আমাদের যে প্রচেষ্টা সেটার মধ্যেই বাধা আছে। আপনি একটু আগে বলছিলেন যে অনেক দিন তো এটা নিয়ে আলাপ হচ্ছে, অনেক দিন বলেছে বা প্রচেষ্টা ছিল, তাহলে হলো না কেন? তাহলে পাস্ট আমাদের এফোর্টগুলো বা এফোর্টস টু ডেট কেন ফেল করলো, এর কয়েকটা কারণ আমি দেখি। আর তারপর আমি স্পেসিফিক বিনিয়োগ পরিবেশের বাধায় যাচ্ছি। আমরা বিনিয়োগকে আকর্ষণ, ইনভেস্টমেন্ট প্রমোশন বলে, সেটা সাপোর্টেড হয় ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন দ্বারা। সেটা কোনো দিনই আমাদের এখানে সিস্টেম্যাটিক ছিল না, মানে এটার কিন্তু অলমোস্ট সায়েন্স। দ্বিতীয় হলো আমাদের 1980 সালের ইনভেস্টমেন্ট ল আছে, তাও ফরেন ইনভেস্টমেন্ট কেন্দ্রিক। এরপর থেকে আমাদের দেশে ইনভেস্টমেন্ট পলিসি বা ইনভেস্টমেন্ট যদি ল বলি, কোনোটাই আর আসলে করা হয়নি। আমাদের দেশের যে সার্বিক বিনিয়োগ কৌশল বা বিনিয়োগ নীতি বা বিনিয়োগ স্ট্র্যাটেজি, এটা নাই। ভিয়েতনামের আছে, ইন্দোনেশিয়ার আছে, থাইল্যান্ডের আছে। আমাদের তো অনেকগুলো পলিসি করা হয়েছে, যেমন রপ্তানি পলিসি আছে, আমার ওখানে বলা হয়েছিল যে বিভিন্ন ইকোনমিক জোন করা হবে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি হচ্ছে, কিন্তু ঘাটতিটা কোথায় থেকে? সো বেসিক্যালি আপনি যেটা বলেছেন, এর সাথে সাথে জাতীয় মানে সামগ্রিক লেভেলে পঞ্চম 8-5 ইয়ার প্ল্যানটা আছে, তার আগে কয়েকটা ডকুমেন্টারিতে তো আমরা সেইখানে ঘোরার আগে গাড়ির আগে ঘোরা, বিষয়টা এরকম হয়ে গেছে। ধরেন আমি যদি এক্সপোর্ট স্ট্র্যাটেজি, এক্সপোর্টের কিন্তু আমাদের স্ট্র্যাটেজি নাই, এক্সপোর্ট পলিসি আছে। আমাদের ইকোনমিক জোনসের একটা মাস্টার প্ল্যান আছে, এখানে কিন্তু কৌশলটা নাই। এখন তারা তাদের জায়গায় আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের সাথে আমাদের বিনিয়োগের সম্পর্কটা কি? ইকোনমিক জোনকে কেন্দ্র করে আমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, কিন্তু আমার এই সবগুলোকে যে বিনিয়োগ দ্বারা আপনি আন্ডারপিন করেন, সেই বিনিয়োগের আমার কোনো ভিশন বা কৌশল নেই। সেই কৌশলে কি থাকবে? সেখানে থাকবে ধরেন আমার ইকোনমিক গ্রোথের সাথে বিনিয়োগের সম্পর্কটা কি এবং কেন। আমার সেখানে থাকবে কি ধরনের বিনিয়োগ আমি চাই। আমি কি মার্কেট সিকিং বিনিয়োগ চাই, কোকাকোলার মতো, যারা এসে এখানকার মার্কেটে অ্যাডভান্টেজ নিয়ে বিক্রি করবে, নাকি আমি এফিসিয়েন্সি সিকিং বিনিয়োগ চাই, যারা এই দেশে এসে কোনো একটা ফ্যাক্টরের এফিসিয়েন্সি লেভারেজ করে এইখানে বানিয়ে পুরো পৃথিবীতে বিক্রি করবে, নাকি আমি ন্যাচারাল রিসোর্স সিকিং ইনভেস্টমেন্ট চাই, যে শেভরনকে আমি কয়েকটা দিয়েছি আর আরও কি আছে। তো এইটা ছিল না। তৃতীয়ত হলো আমাদের পলিটিক্যাল রেটরিক, এর মধ্যেই বিনিয়োগ লিমিটেড ছিল। পলিটিক্যাল রেটরিক বলতে আমি বোঝাচ্ছি, সবাই বলতো হ্যাঁ বিনিয়োগ দরকার, আমাদের বিনিয়োগ আমরা চাই, আমরা বিনিয়োগ আকর্ষণে কাজ করব, কিন্তু ওই রেটরিক বা হাই লেভেল যে
ভিশন। রেটরিক শব্দটাকে যদি আমি বলি যে এটা কথার ভিতরে সীমাবদ্ধ, কথার মধ্যে সীমাবদ্ধ, সেইটার কোনো ফলো থ্রু প্ল্যান প্রোগ্রাম কিছু ছিল না, যার ফলে আমরা যেতে পারিনি। এখন আসেন স্পেসিফিক জায়গায় আমাদের যে সার্বিক বিনিয়োগ, মানে এখন যদি আসি স্পেসিফিক আইন কানুন, আমি এটাকে আমি মানে স্পেসিফিক জায়গায় যাওয়ার মানে আগে আমি একটু রিজন রহমান, আপনি তো বাংলাদেশের অন্যতম আমি মনে করি যে বড় বিনিয়োগ পরিবারের অংশ হিসেবে আছেন আপনারা, মানে বিভিন্ন সময়ে নেতৃত্বমূলক জায়গাতেও ছিলেন, খুব কাছে থেকে দেখেন। সবচেয়ে বড় কথা, আপনি যে চেম্বারে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এক সময়, এটা এখানে শুধু বড় বিনিয়োগকারী না, এখানে ছোট বিনিয়োগকারীরা অনেক বড় আকারে আছে। আপনি কি মনে করেন যে আসলে কৌশল করে বিনিয়োগ বাড়ানো সম্ভব, নাকি এটা খুবই স্পন্টেনিয়াস বাজার ব্যবস্থার ভিতরে হবে, ওই জায়গাটা থেকে হচ্ছিল যেটায় মানে কোনো জায়গায় ঘাটতি রয়ে গেছে কিন্তু আমরা বিনিয়োগ বাড়ে নাই, আমরা সবসময় বলি ব্যক্তি খাতের বিনিয়োগ আমার অর্থনীতির তুলনায় বাড়ছে না, এটাকে আমার গ্রোথকে বাড়ানোর জন্য। কি দেখেন আসলে সত্যি এইটা যে কৌশল নাই, কৌশলের অভাব? যে আমাদের এই যে প্রত্যেকটা পথে আপনি কিন্তু ওই যেটা মূল চ্যালেঞ্জ, যেটা বিডা বলেন, বেজা বলেন, বিভিন্ন সংস্থা যেগুলো আছে, এদের মধ্যে তো ফার্স্ট অফ অল দের ইজ অ্যাবসলিউটলি, কারেক্ট মি ইফ আই এম রং, জিরো ইন্টার মিনিস্টেরিয়াল বা ইন্টার ডিপার্টমেন্টাল কোলাবোরেশন। একজন আরেকজনকে, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, 2 পয়সার দাম দেয় না। এই কারণে যত বিনিয়োগ নীতিমালা, আবার নীতিমালার আপনি যদি একটু আইনের হিসাবে দেখেন, এটা কিন্তু বাধ্যতামূলক না, বাই ল আমাকে করতে হবে, এটা কিন্তু কোথাও বলা নাই। এই সুযোগটা আমাদের সচিবালয়ের আমলারা নিচ্ছে। কিন্তু অ্যাক্ট হলো এক জিনিস, আবার পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি এক জিনিস। হ্যাঁ, পলিসিতে অনেক কিছু বলা আছে, পলিসিতে বলা আছে 25 লক্ষ টাকা পর্যন্ত এসএমইদেরকে আপনি ক্যাশ ফ্লো বেসড ফাইন্যান্সিং করতে পারেন। আমাকে দেখান আপনি কয়টা ব্যাংক ক্যাশ ফ্লো বেসড ফাইন্যান্সিং এসএমইদেরকে করে, অথচ ক্যাশ ফ্লো বেসড ফাইন্যান্সিং আমরা হাজার হাজার কোটি টাকার বিনা কোলাট্রালে মানুষকে করছি। এই জন্য আমি একটু ভিন্ন, আই কাম ফ্রম আ ডিফারেন্ট স্কুল অফ থট, যে পলিসি এক জিনিস আর অ্যাক্ট আর এক জিনিস। আইন করতে হবে, আইনের শাসন, আসলে এগুলো সব কিছুই আমাদের মূল চালিকা শক্তিটা থেকেই তো আমরা বেরিয়ে এসেছি। তারপরে আমাদের ধরেন কোনো জবাবদিহিতা নেই, আমাদেরকে একটা কাজ দেওয়া হলে আমরা সেটা করতে পারলাম কি পারলাম না। বা আজকে যারা ধরেন ইন্ডেক্সিং করছে বাংলাদেশে, তারা কি প্রবলেম আইডেন্টিফাই করে দেয়নি সরকারকে সেটা জানে না। বা যে প্রবলেমসগুলো আজকে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে নতুন করে বিগত সরকার খরচ করে করা হচ্ছে, সেগুলো তো আমরা ব্যবসায়ীরা সারা জীবন ধরে বলে আসছে। ট্যাক্স রিফর্মদের কথা তো আমি যেদিন ট্রেড লাইসেন্স করি তার 10 বছর আগের থেকে আমি শুনে এসেছি। আমি ব্যবসায়ী হওয়ার 10 বছর আগের থেকে ট্যাক্স রিফর্ম দরকার, এই রিফর্ম দরকার, সেগুলো করা হচ্ছে না। আপনি অটোমেশনের কথা আমরা শুনে আসছি, বা ভ্যাট অটোমেশন যেটা হয়ে গেছে। আসলে আমাদের তো রাষ্ট্রের যে ওয়েপন্সগুলো আছে সেগুলোকে তো ভালো কাজে লাগানো হচ্ছে না। হ্যাঁ, আর এখন যে বর্তমানে যে আমাদের পরিস্থিতি, এখন হচ্ছে একটা অনিশ্চয়তার পরিস্থিতি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে এটা ঠিক যে আমরা কেউ কোনো রোড ম্যাপ দেখতে পাচ্ছি না কোথাও। রোড ম্যাপটা দেখতে পারলে হয়তো আমাদের একটু টেনশনটা কমে আসে। রোড ম্যাপ বলতে এই প্রত্যেকটি রোড ম্যাপ, কতগুলো রোড ম্যাপের কথা বলা হয়েছে, কতগুলো সংস্কারের কথা বলা হচ্ছে। আমি তো মনে করি সংস্কারের চাইতে পুনর্গঠনটা আর একটু বেশি জরুরি এই মুহূর্তে। যাই হোক, আমরা যদি একটা রোড ম্যাপ দেখতে পারি, আমাদের কিন্তু, আপনি আজকে শিল্পাঞ্চলের কি অবস্থা, শিল্পাঞ্চল নিয়ে আজকে মানুষ এত কথা বলছে, এবং এটা নিয়ে প্রত্যেকটা মিডিয়াতে, প্রিন্ট বলেন, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো অস্থির অবস্থা, ফর দ্য রাইট রিজনস। এই শিল্পাঞ্চলই আমাদের ব্যবসায়ীদের মেরুদণ্ড, এটা আমি অস্বীকার করি না। বাট এমন অবস্থায় চলে গেছে যে বাংলাদেশে যে আরও 101টা ব্যবসায়িক সমস্যা আছে, সেগুলো নিয়ে কারোর আলোচনা করার কোনো সময় নেই। ফর এক্সাম্পল, আপনি যদি গত 3 মাস ধরেন, আমরা কিন্তু অনেকে ক্যালকুলেশন করি 5 আগস্ট থেকে, আপনাকে 12 জুন থেকে করতে হবে ক্যালকুলেশন। তখন থেকে কিন্তু মানুষের ভিতরে একটা অনিশ্চয়তা ঢুকে পড়েছে। আপনি তখন থেকে কেন বলছেন যদি একটু, যখন এই আন্দোলনগুলো শুরু হলো, হ্যাঁ, মানে এটা এখন আমাদের চোখে কিছু কিছু এলাকায় পড়েনি, বাট আসলে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। গত 6 মাস 7 মাসই দেখেন, মানে বিজনেস ক্লাইমেট তো খুব একটা ভালো ছিল না, একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। নিঃসন্দেহে আমাদের প্রশ্নবিদ্ধ ছিল, মানে চাপের ভিতরে ছিল, আমাদের রাজনৈতিক অনিশ্চয়তা ছিল, এবং একই সাথে তারপরে তো আমার বিভিন্ন ধরনের যেই গোষ্ঠী স্বার্থ এবং সেইগুলোর সমস্যা তো ছিল, যেটা অনেক বলার পরে স্বীকারের পরেও এটা হয়নি। আমরা একটা ছোট বিরতিতে যাব, আমি আবার ফেরত আসবো আপনাদের কাছে এগুলো আরও বিস্তারিত শুনবার জন্য। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে। আমরা
আলোচনা করছি কেমন আছে অর্থনীতি। আজকের এই বিষয় হলো ব্যবসা এবং বিনিয়োগ পরিস্থিতি এবং থেকে আমরা কিভাবে আরও উন্নতি করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়। দর্শক, আমরা আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিনিয়োগ এবং ব্যবসা পরিস্থিতি নিয়ে। আমাদের আলোচনা শুরু করেছিলাম যে আমাদের দীর্ঘদিনের একটা বিনিয়োগ পরিস্থিতির বিভিন্ন প্রতিবন্ধকতা এবং বর্তমান ব্যবসা পরিস্থিতি নিয়েও। ডক্টর মাসুদ রিয়াজ, আপনি বলছিলেন যে কিছু বিশেষ স্পেসিফিক নির্দিষ্ট কারণ আছে যেটার কারণে আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগ সেই অর্থে বাড়ছে না এবং এখানে বাধা থেকে যাচ্ছে, সেইগুলোকে একটা একটু স্পেসিফিক বলেন। আমি বিনিয়োগ পরিবেশের যে অংশগুলো, সরাসরি যেই এলিমেন্টসগুলো থেকে বিনিয়োগ পরিবেশ গঠিত হয়, আমি সেই জায়গাগুলো একটু সুনির্দিষ্ট বলি। প্রথমত, বিনিয়োগ পরিবেশের একটা বড় অংশ হলো যে বিভিন্ন আইনি কাঠামো, সেটা কোথাও কোনো জায়গায় ল, কোনো জায়গায় রেগুলেশন, আমাদের দেশের কনটেক্সটে রুলস, এগুলো আমরা বলি। সেই জায়গায় আমাদের বেশিরভাগ ব্যবসা সংক্রান্ত আইন কানুন অনেক পুরনো। ব্যবসার মাদার ল যেটাকে বলা হয়, সবচাইতে ফান্ডামেন্টাল ল, 111 বছর পুরনো কোম্পানি। এটার কিছু অ্যামেন্ডমেন্ট টাইম টু টাইম হয়েছে, কিন্তু আইনটা কিন্তু মূল কাঠামো এবং স্পিরিট 1913 সালের রয়ে গেছে, যখন এটা প্রথম এসেছিল। আপনি যদি আমাদের ব্যাংক্রাপসি অ্যাক্ট দেখেন, দেউলিয়া আইন বলে, সেটা 1948 বোধ হয়, আমার খুব সম্ভবত 1948 বা এরকম। আমরা যদি আরও যদি ইম্পর্টেন্ট কিছু আইন দেখি, আনটিল গত বছরের শেষ পর্যন্ত আমাদের ইনকাম ট্যাক্স এবং কাস্টমস আইন দুটাই ছিল প্রায় 40-50 বছর পুরনো এক একটা। আমাদের অ্যাগ্রো বিজনেস বা লজিস্টিক্স, অ্যাগ্রো সেক্টরে লজিস্টিক্স যদি আমরা ডেভেলপ করতে চাই, ওয়্যার হাউজিং অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট, 1959 সালের। এরকম আপনার বহু আইন আছে যেগুলো অনেক পুরনো। বর্তমান বিশ্বের যে মানে বিজনেসের যে ধারণাটা এবং যেভাবে হয়, এগুলো সাপোর্ট হয় না। দ্বিতীয়ত, আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন, এটা খুব জটিল, এগুলার অ্যাপ্লিকেশন। আপনারা জানেন আইনের প্রয়োগ হয় রুলস এবং রেগুলেশনের মাধ্যমে। এখন এই বিধিমালাগুলো বেশিরভাগ জায়গায় খুব জটিল, বা এটার স্বচ্ছতার অভাব আছে, যার ফলে জটিলতার কারণে অথবা স্পষ্টতার অভাবের কারণে যিনি প্রয়োগ করেন, এনফোর্সমেন্টে যিনি যান, তারা কিন্তু অনেকটা ঐচ্ছিক বা নিজেদের ব্যাখ্যা ওইখানে অ্যাপ্লাই করে। কোনো স্ট্যান্ডার্ড এবং যেই উদ্দেশ্যে এটা করা হয়েছে ওই স্পিরিটটা সবসময় আসলে এখানে মেনটেন করা যায় না। তখনই আমরা যেটাকে বলি রেড টেপের মানে লাল ফিতার দৌরাত্মতা বাংলাদেশে অনেক বেশি। এবং এইটা কখন হার্ট করে, আমি যখন লাইসেন্সের জন্য যাচ্ছি, পারমিটের জন্য যাচ্ছি, অ্যাপ্রুভালের জন্য যাচ্ছি, রিনিউয়ালের জন্য যাচ্ছি। একটা ওয়ান স্টপ সার্ভিসের কথা অনেকদিন ধরে বলা হচ্ছিল, কিন্তু এটা বাস্তবায়ন হয়। এটা রেজওয়ান রহমান বলেছেন, ওয়ান স্টপ শপ সিস্টেমটা বিডা করেছে, বিডার সদিচ্ছা সেখানে প্রতিফলিত হয়েছে, কিন্তু ওয়ান স্টপ সার্ভিসটা তো সরকারের যে বিভিন্ন রেগুলেটরি সার্ভিস ডেলিভারি এজেন্সি আছে, যেখানে এই যে এনফোর্সমেন্ট বা ডেলিভার করা হয় আইনের আওতায়, তাদেরকে এটা করতে হবে, করে সিস্টেমের মাধ্যমে এটা ডেলিভার্ড হবে। সেখানে তো কোলাবোরেশন বা সহযোগিতাটা সবাই একভাবে দিচ্ছে না, সুতরাং সেটা বিডা চাইলেও হচ্ছে না। আরেকটা কারণ, এখন এইটা আমি আপনাকে বলি, এই যে যাচ্ছে না, আপনি বলছেন যাচ্ছে না, এগুলো আমরা জানি যে আইন সংস্কার লাগবে, এই যে ধরেন এইটার কথা যদি বলি, ওয়ান স্টপ সার্ভিস যাচ্ছে না কেন? এটা কি টেকনিক্যাল সমস্যা, নাকি এটা সদিচ্ছার সমস্যা, নাকি এটা রাজনৈতিক প্রতিবন্ধকতা? এইখানেই আমি ফেরত যাব। আমি প্রথমে যে মানে কৌশলগত এবং একটু ওভারআর্চিং, মানে এটা কৌশলের অভাব বলছেন, সেই জায়গাটায় আমাদের ধরেন বিডাকে কোলাবোরেট করছে না, মানে সহযোগিতা করছে না, তো এটা কে এখানে আসবে এনফোর্স করবে? বিডার উপরে যে আছে, বিডার যে লাইন মিনিস্ট্রি ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিডার উপরে তো প্রধানমন্ত্রীর কার্যালয়, এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডাকে পেপার সাপোর্ট দেওয়া ছাড়া বা ওই যে কথায় সাপোর্ট দেওয়া ছাড়া
আমরা কিন্তু এফেক্টিভ কার্যকরী সাপোর্ট কখনো প্রধানমন্ত্রীর ফলে কার্যক্রমে এটা কি মানে সক্ষমতার অভাব নাকি রাজনৈতিক সদিচ্ছার না, অভাব? এটা জাস্ট ইচ্ছা এবং ডিসিপ্লিনের অভাব, মানে ফলো থ্রু নাই। নাকি এটা গোষ্ঠী স্বার্থকে না, ধরে রাখার জন্য গোষ্ঠী অভাব? স্বার্থটা এখানে কাজ করে। এটা আমি জেনারেল বিনিয়োগের কথা বলছি। গোষ্ঠী স্বার্থ কাজ করেছে ব্যাংকিংয়ে, সেটা গিয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের উপর সেই খরচ। গোষ্ঠী স্বার্থ কাজ করেছে এনার্জি এবং পাওয়ার সেক্টরে, সেই খরচ গিয়ে পড়েছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আর পাওয়ার সেলের উপর। কিন্তু বিডা যে সার্বিকভাবে বাংলাদেশের ধরেন যে জেনারেল ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, সার্ভিসেস, বিনিয়োগ প্রমোট করবে, বিনিয়োগ আনবে দেশি বিদেশি, সেখানে বিডার এটা তো বিডা তো কার জন্য কাজ করছে? দেশের জন্য। তো দেশের জন্য এই বিনিয়োগ আসলে ভালো, এইটা মুখে বলে, ওই যে রেটরিক বললাম, যারা এটাকে আসলে সম্ভব করতে পারতো, বিডার যে সাপোর্ট প্রয়োজন ছিল দিতে পারতো, আমরা সেটা দেখিনি রাজনৈতিক লেভেল থেকে। রিজওয়ানুর রহমান, আমি যেটা বুঝি যে ডক্টর মাসরুর রিয়াজ প্রসেসের কথা অনেক বড় করে এনেছেন, আইনের নাই সেটা বলেছেন। আপনি অনেক বেশি ছিলেন হলো যে মানুষগুলো কেমন সেই আলোচনার ভিতরে। কি বলবেন যে এই যে আমাদের যেই রিফর্মসগুলো জানা আছে আমি বলেছেন, তো কেন হলো না, বা এই বিডার বিষয়ে যদি আপনি বলেন কেন হলো না? দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে ঢাকা চেম্বার এক চুক্তিবদ্ধ হলো যে আমরা ট্রেড লাইসেন্স রিনিউ করব থ্রু ওয়ান স্টপ সার্ভিস। উনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন ওনার সিইওকে অন দ্য স্পট। আমার সাথে আমার 18 জন পরিচালনা পর্ষদের সদস্যরা সাক্ষী। এই চুক্তি সই করতে করতে আমার মেয়াদও শেষ হয়ে গেছে। আরেক প্রেসিডেন্ট আসলো, সেই প্রেসিডেন্ট কোনো মতে চুক্তি সই করলো, হ্যাঁ, জোর করে। সেই প্রেসিডেন্টও চলে গেল। এখনও কেন আমার ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে না? এটা যদি চালু হয়ে যায়, আমার সিটি কর্পোরেশনের টেবিলের তলে ট্রানজ্যাকশন তো বন্ধ হয়ে যাবে। এরাই বলছে আমাদের রাষ্ট্রদ্রোহী। আপনি ওই রাজনৈতিক অ্যাঙ্গেলে না যেয়ে অর্থনীতিকে যারা হত্যা করছে প্রতিনিয়ত। এনবিআর কেন অটোমেশনের বিরুদ্ধে? অটোমেশনের বিরুদ্ধে কোনো ব্যক্তি না, একমাত্র এনবিআর ছাড়া। যে কোনো এনবিআর হোক, আজকে বর্তমান চেয়ারম্যান হোক, সেটা উনি যদি অটোমেশন না করতে পারে, উনি নিজে অটোমেশনের বিরুদ্ধে। অটোমেশন করতে আপনার 1 বছরও লাগবে না, মাই ওপেন চ্যালেঞ্জ টু এনবিআর। কিন্তু তারা করছে না কেন? আপনি তো জানেন কেন করছে না। সে দুর্নীতি করতে পারবে না। আজকে এনবিআরের এই কারণে আমাদের বেগমপাড়া সৃষ্টি হয়েছে, আমাদের দুবাই সৃষ্টি হয়েছে, সিঙ্গাপুর সৃষ্টি হয়েছে। সরকারি কর্মকর্তারা বেসরকারি খাতকে পথ দেখিয়ে দিয়েছে। কিন্তু আজকে সবাই বলছে বেসরকারি খাত দুর্নীতি করে। বেসরকারি খাত দুর্নীতি করতো না তাদের যদি এসব অনৈতিক প্রয়োজন না থাকতো। হ্যাঁ, এগুলো বলার পরে যে ফাইল অডিট পরে, আর আমি তো ইউজ টু ফাইল অডিটে, এটা আমার জন্য কোনো ব্যাপার না। সো আমার পয়েন্ট হচ্ছে যে সমস্যা কোথায়? নাও ইজ দ্য টাইম। আপনি চ্যালেঞ্জ করে বলেন যে আপনি সংস্কার করবেন, ব্যবসায়ী রিফর্ম, ট্রেড বডি রিফর্মস করবেন, এটা করবেন। আমি সরকারের কাছে অনুরোধ করব আপনি ট্যাক্স রিফর্মস করেন। আপনি ট্যাক্স রিফর্মস করেন, বিশ্বাস করেন ব্যবসায়ীদের 90% মাথা ব্যথা চলে যাবে। ট্যাক্স রিফর্ম বলতে আসলে রিফর্মের এই এজেন্ডা তো সবসময় ছিল, নতুন আইন হলো সেটা মানে রিফর্ম। আমি মনে করি যে রিফর্ম দরকার, কিন্তু কেমন রিফর্ম এইটা হলো খুব গুরুত্বপূর্ণ। আপনি আইন যখন করেন, আপনি তো ব্যবসায়ীদেরকে ডাকেন খালি ছবি তোলার জন্য, তাই না? কথা কি শোনেন ব্যবসায়ীদের? ব্যবসায়ীরা যখন শোনে, কার কথা শোনে এটা অবশ্যই ব্যবসায়ীদের কথা শুনবেন। আপনি তো ট্যাক্স নেবেন, আপনার অর্থনৈতিক চাকার 84% না কত বেসরকারি খাত ঘুরাবে, আর আপনি ওখানে আমলাদের থেকে বক্তব্য নেবেন যে এরকম রিফর্ম হওয়া উচিত। ওনারা কি জানে? অর্থনৈতিক চাকা ঘোরায় ব্যবসায়ীরা, ওনারা বলবে আপনাদেরকে, আপনি তাদের কথা শোনেন। শ্রমিকরাও ঘোরায়। তো এখন এই পর্যন্ত আমার পয়েন্ট হচ্ছে যে আপনি আজকে হচ্ছে ডিজিটাল যুগ, আজকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আপনি ওয়েস্টে দেখেন যেভাবে এগুলো পরিচালনা হচ্ছে, আপনার জনশক্তিরও প্রয়োজন হবে না। রিজওয়ানুর রহমান, আমরা তো দীর্ঘদিন ধরে দেখেছি গুরুত্বপূর্ণ নীতির ক্ষেত্রে বিগত সরকারের ব্যবসায়ীরা খুবই গুরুত্বপূর্ণ নিয়েছেন, এবং আমাদের একটা বড় অভিযোগ যারা আমরা বাইরে থেকে বিশ্লেষণ করতাম যে গোষ্ঠী স্বার্থের এবং ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থের কিছু সংখ্যক, সবল ব্যবসায়ী বলছি না, যে যখন ভেস্টেড ইন্টারেস্ট যেটা আমরা ইংরেজিতে বলি, আর সেইটার কারণে নীতিগুলো টেম্পার্ড হচ্ছে, যে কারণে সাধারণভাবে বিনিয়োগ পরিস্থিতি ভালো হয় না। আপনি ব্যবসায়ী সমাজকে কোনো ফ্যাসিলিটি দিতে গিয়ে যখন ব্যবসায়ীকে আইডেন্টিফাই করে ফ্যাসিলিটি দেন, যেটা একটু আগে আপনাকে বলেছেন, এসআরও জারি হয় ব্যক্তির নামে, কোম্পানির নামে, আমার কোম্পানি, ওনার কোম্পানি, আপনার কোম্পানি। তো এই কারণে তো এগুলো হচ্ছে। আপনি যদি জেনারেল বিজনেস পলিসি হবে এরকম না, তৌফিক ভাইয়ের জন্য একরকম আর মাসুর রিয়াজ ভাইয়ের জন্য আরেকরকম, এটা তো হতে পারে না। বিকজ উই আর অল ইকুয়াল। এখানে আপনার ট্যাক্সেশন সিস্টেমের ক্ষেত্রেও
কিছু কিছু সেক্টর এমন ছাড় পায়, আবার কিছু কিছু সেক্টর পায় না, যেগুলো হয়তো আপনার দলীয় ব্যবসায়ী যারা আছে তাদের সুবিধা ভোগ করার জন্য তারা পাচ্ছে। আপনি এটা খুবই পরিষ্কার, কিছু ব্যবসায়িক গোষ্ঠী এইটার সুবিধা নিয়েছেন একদম, বা সেক্টর ধরে দিল কাকে দেওয়া হচ্ছে এমনভাবে ক্রাইটেরিয়া সেট করা হয়েছে যেখানে কে পাচ্ছেন এই সুবিধাটা শুধু নিতে পারবেন, সেটাও আমরা জানি যে মানে যে আমরা যেটা করি যে রিডিং বিটুইন দ্য লাইনস। আর একটা যেটা বড় আমরা দেখেছি যে কিছু সেক্টরের বাইরে বিভিন্ন নীতি সহায়তা যাচ্ছে না, কারণ ওই সেক্টর বছরের পর বছর পেয়েছে, এই ধরনের অভিযোগ আছে যে কারণ তারাও খুবই স্ট্রং ইন টার্মস অফ মানে ইনফ্লুয়েন্সিং দ্য পলিসিস। আরএমজি সেক্টর এক্স্যাক্টলি যে ধরনের সুযোগ সুবিধা পায় তার থেকে সামান্য বঞ্চিত হলো টেক্সটাইল সেক্টর বা নিটওয়্যার সেক্টর, এরপরে আসেন ফুটওয়্যার সেক্টর, এরপরে আসেন আপনি সেরামিক সেক্টর, আস্তে আস্তে নিচের দিকে নামছে। কিন্তু কেন? বিকজ সেটাকে রাজনীতিকরণ করা হয়েছে, সেটাকে দলীয়করণ করা হয়েছে। আজকে গার্মেন্টস সেক্টরের গার্মেন্টস ব্যবসায়ীরা হয়ে গেছে স্টেপিং স্টোন ইন্টু পলিটিক্স, স্টেপিং স্টোন ইন্টু FBCCI। আপনি তো ট্রেড অর্গানাইজেশনগুলোকে ইউজ করছেন ব্যক্তি স্বার্থে, তারা কারা সেটা তো আপনারা জানেন, তাদেরকে তো আমরা দেখি। কিন্তু প্রবলেম সেখানে হয় যখন একটি সহিংসতার কারণে আপনি গোটা ব্যবসায়ী সমাজকে দোষ দিচ্ছেন। ব্যবসায়ী মানেই খারাপ, ব্যবসায়ী যেমন আপনার NBR, ব্যবসায়ী মানেই চোর, আর NBR এর কর্মকর্তা মানেই ফেরেশতা। এটা তো তাদের ভাষ্য। না, এটা তো আপনাদের সাথে তাদের ভাষ্য এটাই, হ্যাঁ, যে ব্যবসায়ী মানে চোর। আমরা তো আছি, প্রত্যেকেই নিজেকে তো ফেরেশতা বলবে, ব্যবসায়ীরা তো তাদেরকে ফেরেশতা বলে না। আমি তো বলছি না আপনাকে ব্যবসায়ী মানেই ফেরেশতা, আমি তো একবারও বলিনি। আমরা কি দায়ভার নিচ্ছি না? যারা আজকে আকাশ উড়াল দিয়ে চলে গেছে বা যারা ভিতরে গর্তের ভিতরে আছে, তাদের দায়ভার আমাদের উপর পড়ছে না? আমাদের উপর প্রেশার পড়ছে না? আপনাকে সিম্পল উদাহরণ দেই। আমি বিগত সরকারের 9% লোন নিলাম, হ্যাঁ, দুর্নীতি করলো আপনার দলের লোকজন, আমি কেন 14% ইন্টারেস্ট দিব? আমি তো এই 5% আই ডিড নট অ্যাকাউন্ট ফর ইন মাই বিজনেস। আপনি অক্টোবর মাসে দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমি বলেছি যে মিনিমাম 10,000 ব্যবসায়ী NPL এ জয়েন করবে। ওভার 54 ব্যাংকস, দেয়ার ইজ অনলি 16 গ্রিন ব্যাংকস এখন। হ্যাঁ, এই হলো আপনার আর্থিকের অবস্থা। গ্রিন মানে হেলদি ব্যাংক, আমি করেছি হেলদি ব্যাংক মানে গ্রিন মানে ব্যাংক ভালো অবস্থা, গ্রিন ব্যাংক মানে হেলদি ব্যাংক আছে, তাও মানে ঠিক আছে, নট দে আর দি বেস্ট অফ দি ব্যাংক, তারা ভালো আছে, ভালো অবস্থা, তারা ভালো আছে, সেফ টু কিপ ইওর মানি দেয়ার, গায়েব হয়ে যাবে না। হ্যাঁ, এরকম ব্যাংকিং খাতে বিনিয়োগ বা নন ব্যাংকিং ইনস্টিটিউশনে বিনিয়োগ বা ইন্স্যুরেন্স খাতে আমিও এরকম একজন বিনিয়োগকারী। তো আমার পয়েন্ট হচ্ছে যে এগুলো তো ব্যক্তি খাতে নষ্ট করা হয়েছে, এখন তাদের দায়ভার গোটা ব্যবসায়ী সমাজ নিচ্ছে। আজকে 14% আপনি লোন দিতে হচ্ছে, অথচ আমি বড় করেছি 9%, এই 5% আমি কোথা থেকে দেবো? যার কারণে আজকে ব্যবসায়ীরা দাবি করছে যে আপনি পুনঃতফসিলের জন্য 6 মাস বাড়িয়ে দেন, বিকজ না হলে সবাই দেউলিয়া হয়ে যাবে। ধন্যবাদ। আমি একটা ছোট বিরতি নিয়ে আসবো, আমি আবার ফেরত আসবো ব্যবসায়িক পরিস্থিতি এবং আমাদের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। দর্শক, আমরা একটা ছোট বিরতি যাচ্ছি, আমরা খুব দ্রুত ফিরবো, আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজন কেমন আছে অর্থনীতি সেই আলোচনায়। ডক্টর মাসরুর রিয়াজ
বড় করে যেই অভিযোগটি বা যেই অনুযোগটি রিজওয়ান রহমান করেছেন, সেটা হলো যে সত্যিকার অর্থে দুর্নীতি, গোষ্ঠী স্বার্থ, এইটা একটা বড় বাধা। আপনি হয়তো বলছিলেন যে আইনগুলোর সংস্কার দরকার, আমাদের টেকনিক্যাল যে ধরনের প্ল্যান করে কর্মকৌশল তৈরি করে আমাদের আগানো দরকার, সেটা আমরা করি নাই। একটা বড় জায়গা আমি দেখি যে সামনের দিনে আমাদেরকে যদি বিনিয়োগ পরিস্থিতিকে আরও তৈরি করতে হয়, আমরা অনেক দিন ধরে দেখছি যে সেই অর্থে বিদেশি বিনিয়োগ আসে না এখন বাংলাদেশে। এমনকি ধরেন যখন আমাদের বলা হয়েছে প্রবৃদ্ধি 6-7-8% পর্যন্ত বেড়েছে, ওই রকম একটা প্রবৃদ্ধি হওয়া দেশে বিদেশি বিনিয়োগ আসবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আসে না কেন? বৈদেশিক বিনিয়োগ আসার যে ঠিক প্রিকন্ডিশনসগুলো আছে বা যে সহায়ক যে বিষয়গুলো আছে, তার মধ্যে গ্রোথ, ইকোনমিক গ্রোথ একটা বিষয়। সেটা ভালো থাকলে তাদের রাডারে আসে, তাদের নজরে আসে, কিন্তু সেটাই কিন্তু সব নয়। তারপরে যেটা দেখে ওরা, কয়েকটা জিনিস দেখে এবং প্রত্যেকটাতেই আমাদের ঘাটতি ছিল। এখন তো গ্রোথের ফিগার নিয়েও এই বিগত আওয়ামী লীগ সরকার যে বিভিন্ন অর্থনৈতিক তথ্য উপাত্ত, ডেটা আমরা যেটাকে বলি, দিয়েছে, সেগুলোর অনেকগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন আগে থেকেই প্রশ্ন ছিল, এখন বেশ কিছু প্রমাণিত, যেমন এক্সপোর্ট ডেটা, এখানে ম্যানিপুলেশন। সুতরাং গ্রোথ যখন বলেছিল 7%, আসলেই কি সেটা ছিল নাকি, সেটা দেখার বিষয় আছে। গ্রোথ যদি ভালো হয়, আমার নেক্সট হলো আমার বিনিয়োগটা করবে কোথায়। আপনার বিনিয়োগ আনতে গেলে আপনার কিছু কম্পিটিটিভ সেক্টর লাগে, বিনিয়োগটা অ্যাঙ্কর করবে, মানে বিনিয়োগটা এসে কোথায় ঢুকবে, কোন ব্যবসা বাণিজ্যের কোন এরিয়াতে ঢুকবে। আমার কিন্তু কম্পিটিটিভ সেক্টর খুব বেশি ছিল না। সেটা এক্সপোর্টের দিকে তাকালে আমি দেখি যে আমার কম্পিটিটিভ সেক্টর একটাই, মানে গ্লোবালি, রাইট? তো আমার দেশে যেখানে অনেক বেশি এফিসিয়েন্সি সিকিং বিনিয়োগ আসার কথা, গার্মেন্টসেও কি যথেষ্ট পরিমাণ না, কারণ গার্মেন্টসও একটা পর্যায়ে কিছুদিনের জন্য এখানে গোষ্ঠী স্বার্থ কাজ করেছে, যেটা এফডিআই এর বিরোধী ছিল। সেটা হয়তো এখন আর নেই, কিন্তু একটা মাঝখানে কিন্তু গত 15 বছরে একটা বড় সময় জুড়ে ছিল যেখানে এফডিআই এর, মানে সেটা গার্মেন্টস সেক্টরের ভিতরের কিছু মানে ভেস্টেড কোয়ার্টার, তার সাথে সরকারের, তৎকালীন সরকারের যে কলিউশন, সেটার ভিত্তিতে কিন্তু এফডিআই কে ইনডিরেক্টলি পেপারসে কোথাও মানা ছিল না, কিন্তু এটা আসে না, এটাকে ডিসকারেজ করেছে। যদিও আমি দর্শকদের জানার জন্য বলছি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সূত্রপাত হয়েছিল বৈদেশিক বিনিয়োগ থেকে, তাই না? তো এখন আমার কিন্তু এই যে এক্সপোর্ট সেক্টর যদি আমি ডেভেলপ করতে চাই, তার পেছনে কি বিনিয়োগ থেকে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস হবে, কমার্শিয়াল ফ্যাসিলিটিস হবে, সেখান থেকে প্রোডাকশন হয়ে লজিস্টিক্সের মাধ্যমে এটা বাইরে যাবে। কিন্তু সেই বিনিয়োগ তো আমার কম্পিটিটিভ সেক্টর নাই এনাফ। সে একইভাবে আমার ডোমেস্টিক অর্থনীতিতেও কনজামশন বা এফএমসিজি যেটাকে বলে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সেগুলা কিছু আগের তুলনায় এখন একটু হয়েছে, কিন্তু যথেষ্ট সেক্টর নাই। তৃতীয়ত হলো বৈদেশিক বিনিয়োগ যদি আমি আনতে যাই, আমি কিন্তু একাই তার জন্য চাচ্ছি না, ইন্ডিয়া চাচ্ছে, থাইল্যান্ড চাচ্ছে, ভিয়েতনাম চাচ্ছে, ইন্দোনেশিয়া। তার মানে এটা কম্পিটিটিভ, হাইলি কম্পিটিটিভ হতে আমার যদি ভ্যালু প্রপোজিশন ভালো না থাকে, আমার এখানে কিসের ভিত্তিতে আকৃষ্ট হয়ে যাবে, আমার বিনিয়োগ পরিবেশ, আমার সেক্টরের আকর্ষণ, আমার বিনিয়োগের সাপোর্ট, এইটা আমার ভালো ছিল। আমরা দেখেছি এটা যে একই সময় ভিয়েতনামে বা ইন্ডিয়াতেও যে ধরনের বিনিয়োগ এসছে, আমরা অতখানি পারি নাই। এই জন্য একদম শেষ সময় এসেছি আমাদের অনুষ্ঠানের। আপনি বা একটা তো পট পরিবর্তন হয়েছে, আমরা জানি যে এখনো পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, অনেক ধরনের অস্থিতিশীলতা আছে। একটু আমাদেরকে বলবেন যে মানে এখন এই পরিস্থিতি থেকে বের হয়ে তারপর আমাদের বিনিয়োগ পরিস্থিতিও অনেকে হয়তো আপনারা এবং বিদেশি বিনিয়োগ সব জায়গাতেই এক ধরনের ওয়েট অ্যান্ড সি পদ্ধতিতে আছে। তো এই জায়গাটাতে আপনার আসলে আপনি কি কি পদক্ষেপ মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত নেওয়া উচিত, যারা আমরা একটা স্বাভাবিক গতিশীল পরিস্থিতিতে এগিয়ে আসতে পারি? এলডিসি গ্র্যাজুয়েশন থেকে আমাদের এখন উইথড্র করা উচিত, আমরা প্রস্তুত না। স্বল্পোন্নত দেশ থেকে আমাদের বের হওয়ার, এটা আমাদের এই মুহূর্তে আমাদের জন্য এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। বাংলাদেশ এই পর্যায়ে সেই অবস্থায় নেই, বিকজ আমাদের ধরেন আজকে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বলেন, আপনি ট্যারিফ বলেন, বা বিভিন্ন অনেক কিছু সম্পৃক্ত এটার সাথে।
এগুলোর জন্য বাংলাদেশ এই মুহূর্তে প্রস্তুত নয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি সিচুয়েশন ভালো হয় আমরা আবার করব, কোনো অসুবিধা নেই। তো আমি মনে করি এইটা আমাদের প্রথম একটা কাজ করা উচিত। আরেকটা হলো যে ব্যবসায়ীরা কিন্তু, যেটা প্রথম কথা যে জেনারিকভাবে বলি আমরা হয়রানির শিকার, হয়রানিটা দুর্নীতির থেকে মোটামুটি আসে। আমরা মূলত হয়রানিটা যেটা পাই আমরা এনবিআর থেকে পাই। এনবিআর কিন্তু অলসো একটা বাধা ফর এফডিআই। আপনি যদি যেসব দেশের কথা একটু আগে বললেন বা আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে তাদের কর্পোরেট ট্যাক্স রেটগুলো দেখেন এবং আমাদেরগুলো দেখেন, আকাশ পাতাল পার্থক্য। একটি বিদেশি বিনিয়োগকারী যখন বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে সে দেখবে লোকাল মার্কেটে তার কী সুযোগ সুবিধা আছে, তার এখানে ট্যাক্সের জন্য সে কী হলিডে পাবে এবং সে বিদেশি বাজারে রপ্তানি করার জন্য তার কী ব্যবস্থা আছে এখানে। সেগুলো যখন সে দেখবে যে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস বা ইভেন থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব জায়গায় বেটার আছে বা ভারতে যে আমি বেটার ফেসিলিটিস পাচ্ছি, তাহলে আমি কেন বাংলাদেশে আসবো? বাংলাদেশকে আমাকে সেভাবে কম্পারেটিভ পলিসি দিতে হবে, সেভাবে কম্পারেটিভ রেট দিতে হবে। এটা না হলে ট্যাক্স রিফর্মস হবে না। এবং আপনি এই যে দুর্নীতির কথা আমরা ট্যাক্সেরটাতে বললাম, অটোমেশন করে দিলে এবং আপনি যদি আনম্যানড ট্যাক্স মানে অডিট যদি করেন, যেটা বিদেশে করছে হলো যে একেবারে কোনো মানুষের সাথে কোনো মানুষের সম্পর্ক থাকবে না, এটা একজনের কাছে যাবে, এই ফাইলটা যখন আবার ফেরত আসবে সেটা আরেকজন অফিসারের কাছে যাবে, সেম ব্যক্তি এটাকে নিয়ে বারবার ডিল করতে পারবে না, যাতে করে আমরা সেই জিনিসটা বন্ধ করে রাখতে পারি। এছাড়া এই যে আজকে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, সিন্ডিকেট কিন্তু বন্ধ হয়নি এবং হয়তো ওইভাবে অতি শীঘ্রই বন্ধ হবে না। সিন্ডিকেটের দল বদল হয়ে গেছে, এখন সিন্ডিকেট কিন্তু চলমান আছে। হয়তো একটি সরকারি দল ছিল, এখন একটি রাজনৈতিক দল আছে, আবার ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের দল চলে আসবে, এভাবেই চলে। এম্পাওয়ারমেন্ট যদি আপনি না করেন তাহলে তারা কি করে ইমপ্লিমেন্ট করবে? আজকে বিডার কথা বলছেন, আপনি বিডাতে আপনি আজকে একজন নতুন চেয়ারম্যান এসছেন, তাও একজন প্রাইভেট সেক্টর থেকে এসছেন। বিগত কয়েক বছর যারা ছিলেন তারা কিন্তু এই লাইনের এক্সপার্ট না। আমি বলছি না যে বেসরকারি খাত থেকে আনতে হবে আপনাকে, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি যখন হেডে কাউকে বসাবেন তার জন্য সেই লাইনে সে যেন বিশেষজ্ঞ হয়। আপনি হেলথ সেক্রেটারি, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, ওনারা সবাই ভালো মানুষ, কিন্তু একটা হেলথ সেক্রেটারি এসে বিড়া চালাবে এটার অঙ্কটা আমরা ঠিক বুঝতে পারি না। এটাতে যদি যারা ম্যাক্রো ইকোনমি বুঝে, যারা ইনভেস্টমেন্ট ক্লাইমেট বুঝে তাদেরকে যদি আপনারা আগে রাখতেন এটা হতো না। যেটা মাসুদ ভাই যেটা বললেন যে এখন তো চেষ্টা করা হয়েছে বিডার ক্ষেত্রে, যে সেটা আমরা তো বরাবর বলে এসেছি, কিন্তু এখন আমি তো এক্সিস্টিং বিডা চেয়ারম্যানের ব্যাপারে তো আমি কিছু কাউকে নালিশ করতে পারি না। আমাকে এখন যে বর্তমান বিডা চেয়ারম্যান আছেন উনি কি ইজ দ্য বেস্ট অপশন আমি জানি না, আর ওনার সাথে আমাকে কাজ করতে হবে। নতুন চেয়ারম্যানকে আমাদেরকে এমব্রেস করতে হবে, তাকে আমরা বেসরকারি খাত অ্যাডভাইস করব এবং আমরা আশা করি যে উনি যেহেতু বেসরকারি খাতের লোক উনি হয়তো একটু ভিন্ন হবেন, ওই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বা লাল ফিতার যে মেন্টালিটি আছে সেগুলোর থেকে বিরত থাকবেন। এখন যাদেরকেই দিবেন সরকার তাদের সাথে আমাদের কাজ করতে হবে, তো ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে আপনি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারবেন। বারবারই বলছেন যে ডক্টর মাসুদ রিয়াজ আমাদের প্রক্রিয়ার কথা বলেছেন, আইন কানুনের কথা বলেছেন, আপনি অনেক গুরুত্ব দিয়েছেন যে মানুষের কথা এবং আমাদের যেই দীর্ঘদিনের সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আধুনিক বিশ্বে যে ধরনের একটা নিয়ম থাকা উচিত সেই ধরনের নিয়মে যাওয়ার কথা। দর্শক, আমাদের আজকে শেষ করতে হচ্ছে। আমরা আলোচনা করছিলাম বিনিয়োগ পরিস্থিতি এবং দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে। আমরা আজকের আলোচনার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের উঠে এসছে সেটা হলো যে বিনিয়োগ পরিস্থিতিকে যদি আমরা দ্রুত ঠিক করতে না পারি তাহলে স্বাভাবিক যেই অর্থনৈতিক কর্মকাণ্ড সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের বেগবান হবে না, এবং যেখান থেকে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল 2024 সালের জুলাই মাসে সেই কর্মসংস্থানের বিষয়, সেই কর্মসংস্থান থেকে শুরু করে আমাদের যে যুব সমাজ আছে তাদের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আবার ফেরত আসবো আগামী সপ্তাহে। কেমন আছে অর্থনীতি সেই প্রশ্ন নিয়ে।